তোমরা? আশা করি সবাই ভালো আছো। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি তোমাদের সামনে চলে আসলাম নন মেজর সেকেন্ড ইয়ারদের প্ল্যান্ট ফিজিওলজির ক্লাস নিয়ে। আশা করি তোমরা গত ক্লাস দেখছো, ক্লাস করছো এবং সালোক সংশ্লেষণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা বোধহয় তোমাদের হয়ে গেছে। তো যাই হোক, সালোক সংশ্লেষণ যেহেতু অনেক বড় একটা বিষয়, অনেক জটিল বিষয়, সেটাকে খুব সহজে সংক্ষেপে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। এবং সেখান থেকে আমরা এতটুকু জানছিলাম যে সালোক সংশ্লেষণের দুইটা ধাপ থাকে। একটাকে আমরা বলে থাকি আলোক অধ্যায়, আর একটাকে আমরা বলে থাকি আলোক নিরপেক্ষ অধ্যায়। মনে আছে তোমাদের? এখন আলোক অধ্যায়ে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি সেটা হলো এটিপি এবং NADPH2 উৎপন্ন হয় আলোক অধ্যায়ে। এটা আমরা গত ক্লাসে মোটামুটি ধারণা পেয়েছি। এবং আলোক অধ্যায়ে অক্সিজেন নির্গত হয়। তাহলে আলোক অধ্যায়ে এই এটিপি এবং NADPH2 তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছিলাম হলো ফটোফসফোরাইলেশন। খেয়াল করো, ফটোফসফোরাইলেশন একেবারে SSC লেভেলের থেকে পড়ানো হয়। তাই আজকে আমরা যখন এই সালোক সংশ্লেষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন ফটোফসফোরাইলেশন যেটা, সেটা আপাতত আলোচনা করব না। এখানে আলোক নিরপেক্ষ অধ্যায়ে যেটা আছে, অর্থাৎ আমরা দেখছিলাম যে আলোক নিরপেক্ষ অধ্যায়ে কি হয়, কোষের যে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্টে কার্বন ডাইঅক্সাইড বিজারণের আত্তীকরণের বিশেষ চক্র চলে। কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের বিশেষ চক্র, সেই চক্র কোনো উদ্ভিদের ক্ষেত্রে কেলভিন সাহেবের আবিষ্কার করা, অর্থাৎ সেটাকে বলা হয় কেলভিন চক্র। আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা হলো হ্যাসলাকের আবিষ্কার করা কোনো উদ্ভিদের ক্ষেত্রে, সেটাকে আমরা বলে থাকি হলো হ্যাসলাক চক্র। আবার কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে CAM চক্র চলে থাকে। কোথায়? ক্লোরোপ্লাস্টে। এবং এই চক্রের মধ্যে কি হয়, কার্বন ডাইঅক্সাইড ঢুকে এবং নানান ধরনের রিয়াকশানের ফলে ফাইনালি আমরা যেটা পাই সেটা হলো গ্লুকোজ এবং পানি পাই। এবং চক্রে ঢুকে কার্বন ডাইঅক্সাইড আর পানি, এবং ফাইনালি আমরা সেই চক্র থেকে গ্লুকোজ পাই। সেই কারণে আমরা বলে থাকি যে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের মাধ্যমে গ্লুকোজ তৈরির চক্র হলো কোথায় ঘটে? কোষের ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সে ঘটে বা স্ট্রোমাতে ঘটে। খেয়াল করো। তাহলে আজকে আমরা সেই চক্রগুলা নিয়ে আলোচনা করব, কারণ এই চক্রগুলাই কিন্তু ফটোসিনথেসিসের খুব জটিল প্রক্রিয়া। তো এই চক্র হলো এই কেলভিন সাহেবের আবিষ্কার করা চক্র বা হ্যাসলাকের আবিষ্কার করা, এই চক্রগুলা নিয়েই মূলত আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা চক্রটা আরেকটু ভালো করে বোঝার জন্য, গত ক্লাস যদিও আমরা বুঝে গেছি, তারপরেও আরেকটু বোঝার জন্য, একটু মনে করাই দেওয়ার জন্য তোমাদেরকে আমি একটা ছবি দেখাইতে চাচ্ছি। এখানে আমরা একটা ছবি দেখব। খেয়াল করো, আমরা এখন স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি। এইটা হলো একটা ক্লোরোপ্লাস্টের কর্তিত অংশ, কিছু অংশ, অর্থাৎ ভেতরটাকে দেখানোর জন্য এখানে এই ছবিটা সেইভাবেই করা হয়েছে। এখানে যদি আমরা একটু জুম করি, খেয়াল করো, এই ছবিটাকে আমরা যদি আরও একটু জুম করতে পারি, খেয়াল করো, এই যে দেখো আমরা ছবিটাকে জুম করছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলা হলো সেই এইগুলা সেই গ্রানাম। এইগুলা প্রত্যেকটা হলো এক একটা গ্রানাম। আর গ্রানাম তৈরিকারী প্রতিটা এককের নাম হলো গ্রানাম চাকতি, তোমরা জানো। তাহলে দেখো, এই গ্রানাম চাকতির উপরে কি হচ্ছে, এই যে এখানে আলো এসে পড়ছে। আমরা জানি গ্রানাম চাকতিতে পিগমেন্ট থাকে, অর্থাৎ বিশেষ ধরনের রঞ্জক পদার্থ থাকে, পিগমেন্ট সিস্টেম 1 এবং 2 থাকে। তাহলে সেই পিগমেন্ট সিস্টেমটা কি করবে? আলো কালেক্ট করবে, আলো অ্যাবজর্ব করবে। সেই আলো অ্যাবজর্ব করে তারা ইলেকট্রন নির্গত করবে, এবং সেই ইলেকট্রনের প্রভাবে কি হবে, এই যে দেখো পানি ভেঙে অক্সিজেন নির্গত হচ্ছে, এবং সাথে সাথে কি হবে, সেই ইলেকট্রনের প্রভাবে এটিপি, এই যে দেখো এটিপি এবং NADPH2 তৈরি হবে। এই এটিপি এবং NADPH2 স্ট্রোমাতে থাকবে, এবং স্ট্রোমাতে নানান রাসায়নিক পদার্থের বিক্রিয়া চলবে। এই দেখো সেই চক্রাকারে বিক্রিয়া চলছে, সাইক্লিকভাবে বিক্রিয়া চলছে। এবং এই বিক্রিয়ার মধ্যে ঢুকছে কে, দেখো কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, এবং ফাইনালি যে এখানে আমরা দেখবো সুগার বের হয়ে যাচ্ছে। এই যে দেখো সুগার, চক্র থেকে সুগার অর্থাৎ গ্লুকোজ বের হয়ে যাচ্ছে।
আর এই চক্রে কার্বন ডাইঅক্সাইড পানি দুইটাই ঢুকে এবং প্রোডাক্ট হিসাবে সুগার, এই যে আমরা দেখছি যে সুগার বা গ্লুকোজ আকারে সুগারটা বের হয়ে যাচ্ছে, খেয়াল করো। এবং এই চক্র চলার জন্য যে শক্তি দরকার সেই শক্তিটা আসে কোথা থেকে? এই এটিপি এবং NADPH2 থেকে। এই জন্য দেখো এটিপি এবং NADPH2 এই চক্রে কিন্তু প্রবেশ করছে, খেয়াল করো। তাহলে এই এটিপি এবং NADPH2 এই চক্রে প্রবেশ করে ভাঙবে, শক্তি নির্গত হবে এবং চক্রের মধ্যে কাঁচামাল হিসাবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ঢুকবে এবং প্রোডাক্ট হিসাবে গ্লুকোজ বের হয়ে যাবে। তো এইটা আমরা গত ক্লাসেই শিখছিলাম, তো আজকে জাস্ট একটু মনে করাই দিলাম, তাহলে কি হবে? তাহলে আমাদের এই চক্রটা বুঝতে সুবিধা হবে। এখন দেখো এখানকার যে চক্র, এই চক্রের প্রক্রিয়াটা বা এই চক্রের উপাদানগুলা উদ্ভিদ ভেদে ভিন্ন হয়ে থাকে। ওই যে বলছি যে আম গাছ জাম গাছের ক্ষেত্রে আমরা কি দেখব, যে সেখানে কেলভিন সাহেবের, কেলভিন এবং তার সহযোগীদের আবিষ্কার করা যে চক্র, সেই চক্র এখানে চলে, যেটাকে আমরা কেলভিন চক্র বলি। আর যদি এটা ধান গাছ গম গাছ হয়, তাহলে সেখানে আমরা যে দেখব, সেখানে C4 অর্থাৎ হ্যাস এবং স্ল্যাক সাহেবের এবং তাদের সহযোগীদের নিয়ে আবিষ্কার করা যে চক্র, সেই চক্রটা এখানে চলে। ওকে, আর ক্র্যাসুলেস CSC গোত্রে আরেকটা চক্র চলে, অনেকটা C3 চক্রের মতোই আরেকটা চক্র চলে। ওকে, তাহলে আমরা এখন জেনে গেলাম বা বুঝে গেলাম যে এই চক্রটা, এই চক্রের উপাদান এবং চক্রের ঘটনায় ভিন্নতা লক্ষ্য করা যায়। সেই ভিন্নতার উপর ভিত্তি করে চক্রকে ভাগ করা হয়েছে। যারা আবিষ্কার করছেন তাদের নাম অনুযায়ী ওই চক্রগুলোকে নামকরণ করা হয়েছে। ওকে, তাহলে এবার আমরা প্রথম সবথেকে যে গুরুত্বপূর্ণ যে চক্রটা, অর্থাৎ সবথেকে বেশি উদ্ভিদে যে চক্রটা সম্পন্ন হয়, সেই চক্রটা হলো কেলভিন চক্র। এখন আমরা সেই কেলভিন চক্রটা আমরা শিখব। আমি আগেই বলছি চক্রটা কিন্তু অনেক রাসায়নিক বিক্রিয়ার চক্র, তাই এই চক্রে কিন্তু অনেকগুলা রাসায়নিক বিক্রিয়ার ধাপ তুমি দেখতে পাবা। এবং এই চক্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ঢুকতে দেখবা, ATP NADH2 ঢুকতে দেখবা, এটা। তাহলে আমরা আর কথা না বাড়ায় আমরা এখন সরাসরি সেই চক্রটা আমরা এখন খেয়াল করো, আমরা এখন সেই চক্রটা সরাসরি আমরা এখন দেখব, খেয়াল করো। এই হলো সেই চক্র। এই চক্রটা আমি জানি তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু জুম করি, এখন দেখো। এই হলো চক্রটা। চক্রে যে উপাদানগুলো আছে, আমরা এখানে জটিলতাটা এড়ানোর জন্য যেটা করছি সেটা হলো শুধু নামগুলো আমরা দেখাইছি, রাসায়নিক সংকেত আমরা এখানে দেখাই নাই, শুধু নামগুলা দেখাইছি। এইটা দিয়ে আমরা চক্রটা আসলে বুঝতে পারবো। এই নন মেজর বা নন মেজরের স্টুডেন্টদের জন্য এইটা যথেষ্ট। এখানে আমাদের রাসায়নিক বিক্রিয়া দিয়ে চক্রগুলা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আমরা এখন এই চক্রটা আরও একটু জুম করে আমরা চক্রটা একটু দেখতে থাকবো, খেয়াল করো। তাহলে এই চক্রটাকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের মাধ্যমে গ্লুকোজ বা সুগার তৈরির চক্র। তাহলে প্রশ্ন হলো, কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড কোন জায়গায় ঢুকবে, পানি কোথায় ঢুকবে, এই সব বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে প্রথমেই যদি আমরা এখানে চলে যাই, তাহলে দেখো এখান থেকে চক্রটা শুরু হবে। এই যে দেখো, রাইবুলোজ 1,5 বিসফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট, ইনি প্রথম কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবেন এবং এখানে রুবিস্কো নামে এক ধরনের এনজাইম আছে, সেই এনজাইমটা এখানে ভূমিকা রাখবে, যে রাইবুলোজ 1,5 বিসফসফেট যেন কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে পারে, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য এখানে একটা এনজাইম ভূমিকা রাখে। সেই এনজাইমটার নাম রুবিস্কো, মনে রাখবা। কারণ এই এনজাইমটা সবথেকে গুরুত্বপূর্ণ এনজাইম, কারণ এই এনজাইম যদি ক্রিয়া না করতো তাহলে আজ কিন্তু এই গ্লুকোজ তৈরি হতো না এবং কি আমরাও কিন্তু বেঁচে থাকতে পারতাম না। তাই সৃষ্টিকুলের সবথেকে গুরুত্বপূর্ণ এনজাইম হিসাবে এই রুবিস্কো এনজাইমকে বলা হয়ে যায় বা বলতে পারি আমরা। তাহলে রাইবুলোজ 1,5 বিসফসফেট কি করলো, রুবিস্কো এনজাইমের সহায়তায় কার্বন ডাইঅক্সাইডকে আত্তীকরণ করলো। এখন খেয়াল করো, রাইবুলোজ 1,5 বিসফসফেট এইটা একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ। সে যখনই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে তখন কার্বনের সংখ্যা একটা বেড়ে যাবে, তাহলে তখন 6 কার্বন বিশিষ্ট একটা নতুন যৌগে পরিণত হবে, যে যৌগটা নাম হলো একটা কিটো অ্যাসিড, যেটা একটা কিটো অ্যাসিড হবে, কিটো গ্রুপ বিশিষ্ট অ্যাসিড বলে, সেটাকে আমরা বলি কিটো অ্যাসিড। বাট
এই কিটো অ্যাসিডটা কিন্তু পার্মানেন্টভাবে থাকবে না, তৈরি হওয়ার সাথে সাথে সেটা ভেঙে যাবে, তাই আমরা সেটারে বলি অস্থায়ী কিটো অ্যাসিড। কি বলি? অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হলো। তাহলে রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, করে একটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করলো। সেই অস্থায়ী কিটো অ্যাসিড ভেঙে যাবে, পানি ঢুকবে সেখানে এবং ভেঙে যাবে, সে ভেঙে গিয়ে সে যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এই যে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়েছে। এরপরে দেখো আমরা যদি দেখি তাহলে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে আবার কি পাবো আমরা? 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড পাবো। এবার দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে। আমরা যদি দেখতে সমস্যা হয় তাহলে আমি আরো একটু, আমি এখানে খেয়াল করো, আমি এইভাবে যদি দেখাই এখন বোধহয় তোমরা বোধহয় দেখতে পাচ্ছ। তাহলে এই যে দেখো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমরা এখানে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড পাইলাম। এবার দেখো, এই আমি প্রথমে কিসের থেকে কি উৎপন্ন হয় সেইগুলো একটু বলে যাই, পরে সেখানে কোথায়, এই যে এখানে এই বিক্রিয়াতে দেখো এটিপি প্রবেশ করে এডিপি হয়ে বের হয়, ঠিক আছে? তার মানে ওই যে আলোক অধ্যায়ে যে এটিপি তৈরি হয়েছিল সেটা কিন্তু এখানে খরচ হয়ে হচ্ছে। ওকে, তাহলে এরপরে যদি আমরা দেখি, খেয়াল করো, এরপরে হলো পরবর্তীতে আমরা দেখতে পাইলাম যে ওই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড সে আবার কি ভেঙে যাচ্ছে। সে যখন ভেঙে যাচ্ছে তখন গ্লিসারালডিহাইড 3-ফসফেট, এই যে দেখো গ্লিসারালডিহাইড 3-ফসফেট এবং এই যে গ্লিসারালডিহাইড 3-ফসফেট এবং আরেকটা আমরা পাবো যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট। তাহলে এইটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট আর এইটা হলো গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এই দুইটা পদার্থ বা যৌগ তখন তৈরি হবে। চলো এবার আমরা ধীরে ধীরে যদি আমরা দেখি তাহলে এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট আর এখানে যদি আমরা দেখি তাহলে গ্লিসারালডিহাইড 3-ফসফেট, এরা আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। দেখো এরা কিন্তু পরস্পরের সাথে আবার যুক্ত হয়ে যাচ্ছে। এরা যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন ফ্রুক্টোজ 1,6, খেয়াল করো, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে পরিণত হচ্ছে। অর্থাৎ এই দুইটা যৌগ, এরা হলো 3 কার্বন বিশিষ্ট দুইটা যৌগ। এরা আমি একটু বোধহয় ভুল বলছিলাম, এখানে আর একবার একটু দেখি আমরা এই জায়গাটায় 1,3, এখানে যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা, সেটা প্রথমে পরিণত হবে হলো গ্লিসারালডিহাইড 3-ফসফেটে। গ্লিসারালডিহাইড 3-ফসফেট আবার পরবর্তীতে পরিণত হবে হলো ডাইহাইড্রক্সি 3-ফসফেটে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেটে পরিণত হবে এটা। ওকে, তারপর আবার ঘটনাটা আবার পুনরায় শুরু হয়ে তখন কি তৈরি হবে? আবার এক অণু গ্লিসারালডিহাইড 3-ফসফেটে পরিণত হবে। তাহলে প্রথমবার ঘটনাতে এক অণু আমরা কি পাইছিলাম? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট, এবং আবার যখন রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে, করে আবার যখন ঘটনাটা আবার কিন্তু এই পর্যন্ত চলে আসবে, এই যে এই পর্যন্ত চলে আসবে, অর্থাৎ গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি হবে। তাহলে দ্বিতীয়বার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পর, তাহলে এখন যে দুইটা অণু থাকলো, প্রথমবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট তৈরি হলো, দ্বিতীয়বার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার ফলে কি তৈরি হয়েছে? এখানে গ্লিসারালডিহাইড 3-ফসফেটে পরিণত হয়েছে। এই দুইটা 3 কার্বন বিশিষ্ট যৌগ এবার পরস্পরের সাথে যুক্ত হবে। এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে কিসে পরিণত হবে? ফ্রুক্টোজ, খেয়াল করো, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে পরিণত হবে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে পরিণত হবে। পরবর্তীতে সেই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট আবার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট আবার ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হবে। এই যে দেখো ফ্রুক্টোজ 6-ফসফেট। এবার এই ফ্রুক্টোজ 6-ফসফেট আবার গ্লুকোজ 1-ফসফেটে পরিণত হবে। গ্লুকোজ 1-ফসফেট থেকে আবার আমরা ফাইনালি গ্লুকোজ পাবো। ফাইনালি আমরা কি পাবো? গ্লুকোজ পাবো। ওকে, তাহলে এইভাবে গ্লুকোজ তৈরি হবে। তাহলে এরপরে দেখো এই ঘটনার আবার কি পুনরাবৃত্তি চলতে থাকবে। এইভাবে এই ঘটনার পুনরাবৃত্তি চলার কারণে আমরা যদি দেখি যে এই ঘটনার যখন
হ্যাঁ, এই ঘটনার যখন পুনরাবৃত্তি চলতে থাকবে তখন এই দিকে আবার আমরা দেখব, আমরা একটু এটাকে জুম আউট করে যদি নিই, খেয়াল করো। হ্যাঁ, এই ঘটনা যখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে রাইবোলোজ 1,5-বিসফসফেট আবার গ্রহণ করবে, এইভাবে যখন গ্রহণ করতে থাকবে তখন কিন্তু আবার কি তৈরি হবে, আবার নতুন করে কিন্তু গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ 1,6-বিসফসফেট তৈরি হবে। এই যে এই জায়গাটায় দেখো ইরিথ্রোজ 4-ফসফেট তৈরি হবে, সরি এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি হবে। তাহলে এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট আর ফ্রুক্টোজ 6-ফসফেট আবার যখন নতুন করে তৈরি হবে, ওই দিক থেকে তো একবার তৈরি হয়তো গ্লুকোজ হয়ে গেছে, আবার নতুন করে যখন এইটা এবং এইটা আবার তৈরি হবে, তখন এই দুইটা মিলে, অর্থাৎ এখানে এটা 6 কার্বন বিশিষ্ট আর এইটা হলো 3 কার্বন বিশিষ্ট যৌগ দিয়ে 9 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী পদার্থ তৈরি হবে। সেই 9 কার্বন বিশিষ্ট অস্থায়ী পদার্থটা এখন ভেঙে যাবে, ভেঙে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে আর 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে। 4 কার্বন বিশিষ্ট যে যৌগটা তৈরি হবে সেটা হলো ইরিথ্রোজ 4-ফসফেট, ইরিথ্রোজ 4-ফসফেট, এই যে দেখো। আর 5 কার্বন বিশিষ্ট যে যৌগটা তৈরি হবে সেটা হলো জাইলুলোজ 5-ফসফেট, এই যে দেখো এটা হলো জাইলুলোজ 5-ফসফেট। ওকে, এবার এই জাইলুলোজ 5-ফসফেটটা আবার কি হবে, রাইবোলোজ 5-ফসফেটে কনভার্ট হবে, এই যে দেখো রাইবোলোজ 5-ফসফেটে কনভার্ট হয়েছে। এবার এই রাইবোলোজ 5-ফসফেটটাই আবার পরবর্তীতে রাইবোলোজ 1,5-বিসফসফেটে পরিণত হবে। অর্থাৎ যেখান থেকে কাহিনী শুরু হয়েছিল রাইবোলোজ 1,5-বিসফসফেট, সেখানে কিন্তু আবার কাহিনী ফিরে আসলো। তাহলে এইভাবে বারবার কাহিনী ঘটনা চলতে থাকবে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, গ্রহণ করে কিছু দূর যাবে, আবার আরেকটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আবার কিছু দূর যাবে, তারপরে সেই দুইটা যৌগ মিলে কি হবে, গ্লুকোজে পরিণত হবে, তারপর আবার এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আবার যাবে, আবার এইভাবে কার্বন ডাইঅক্সাইড বারবার গ্রহিত হইতে থাকবে, চক্র অগ্রসর হবে এবং এইভাবে নানান পদার্থ এক পদার্থ থেকে আর এক পদার্থ সৃষ্টি হইতে থাকবে। এইভাবে ঘটনাটা কিন্তু অনবরত চলতে থাকবে। চলে ফাইনালি আমরা এই চক্র থেকে কি পাবো, আমরা কিন্তু গ্লুকোজ পাবো। গ্লুকোজ কোথায় কিভাবে তৈরি হয় সেটা আমরা জানলাম। আবার কিভাবে রাইবোলোজ 1,5-বিসফসফেট আবার ফিরে আসে সেটাও বোধহয় আমরা জানলাম। তারপরেও যখন আলোচনা করছি বলার সময় একটু হয়তো বা তোমরা কনফিউজ হয়ে যেতে পারো, তো সেই বিষয়টাকেই ক্লিয়ার করার জন্য আমি এখন তোমাদেরকে আর একবার একটু ক্লিয়ার করে দিই। প্রথম থেকে আমি আবার ক্লিয়ার করব, তোমরা স্ক্রিনে দেখো আর আমি আমার এখানে আমি আমার মতো বলি, এবং পরবর্তীতে তোমরা যে কোনো বইয়ে দেখে নিতে পারো, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কাহিনী শুরু করব কোথা থেকে, রাইবোলোজ 1,5-বিসফসফেট থেকে। রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো এক অণু, মনে রাখবে এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে অস্থায়ী একটা কিটো অ্যাসিডে পরিণত হলো, 6 কার্বন বিশিষ্ট একটা কিটো অ্যাসিডে পরিণত হলো। কিটো অ্যাসিডটা ভেঙে গেল, কিটো অ্যাসিড ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো, 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো। 3-ফসফোগ্লিসারালডিহাইড পরবর্তীতে কিসে পরিণত হবে, 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার গ্লিসারালডিহাইড 3-ফসফেটে পরিণত হবে। গ্লিসারালডিহাইড 3-ফসফেট আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেটে পরিণত হবে। খেয়াল করো, এবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আবার আমরা ঠিক কোন পর্যন্ত পুনরাবৃত্তি ঘটবে, গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি হওয়া পর্যন্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ঘটলে এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট এবং প্রথমবার যে কি তৈরি হয়েছিল, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3-ফসফেট তৈরি হয়েছিল, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হবে। তারপরে আবার তৈরি হবে, সেটা থেকে আবার ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হবে। তারপর সেটা থেকে গ্লুকোজ 6-ফসফেট হবে। তারপর সেটা থেকে গ্লুকোজ 1-ফসফেট হবে। তারপরে ফাইনালি গিয়ে আমরা গ্লুকোজ পাবো। গ্লুকোজ পরবর্তীতে স্টার্চে কনভার্ট হয়ে উদ্ভিদে রয়ে যাবে। এখনো কিন্তু ঘটনা শেষ হয়ে যায় নাই, কারণ এখনো কিন্তু আবার কি হইতে হবে, রাইবোলোজ 1,5-বিসফসফেটে ফিরে যেতে হবে, তা নাহলে কিন্তু চক্র বন্ধ হয়ে যাবে। সেই কারণে আবার কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ঘটলে কি হবে, এইভাবে আরাক অণু কি তৈরি হবে, ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হবে। এইভাবে আরাক অণু ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হবে।
ইনি আবার গ্লুকোজে কনভার্ট হবে না। খেয়াল করো, এই পর্যন্ত থাকবে, ফ্রুক্টোজ 6-ফসফেট অবস্থায় থাকবে। থাকার পর আবার চক্র কি আবার প্রথম থেকে শুরু হবে। শুরু হয়ে তখন কি হবে, তখন আবার গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি হবে। এখন এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট আর এই যে ফ্রুক্টোজ 6-ফসফেট এরা মিলে 9 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী যৌগ তৈরি করবে। আমি সাধারণভাবে বলছি কথাটা, তৈরি করবে। তারপর সেটা আবার ভেঙে যাবে, ভেঙে 4 কার্বন বিশিষ্ট এবং 5 কার্বন বিশিষ্ট দুইটা যৌগে পরিণত হবে। 4 কার্বন বিশিষ্ট যৌগটারে বলা হবে ইরিথ্রোজ 4-ফসফেট, আর 5 কার্বন বিশিষ্ট যে যৌগটা সেইটাকে বলা হবে হলো এই জাইলুলোজ 5-ফসফেট। জাইলুলোজ 5-ফসফেট, জাইলুলোজ 5-ফসফেট আবার রাইবুলোজ 5-ফসফেটে কনভার্ট হবে। রাইবুলোজ 5-ফসফেট আবার ফাইনালি রাইবুলোজ 1,5-বিসফসফেটে কনভার্ট হবে, পরিণত হবে। হয়ে এইভাবে আবার কি রাইবুলোজ 1,5-বিসফসফেট তৈরি হয়ে গেল। এবার এইটা আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এইভাবে চক্রটা চালাইতে থাকবে, এবং যতবার চলবে চক্র এইভাবে যত চলতে থাকবে আমাদের গ্লুকোজের পরিমাণ কোষের বা সেই স্ট্রোমাতে বাড়তে থাকবে, এবং সেই গ্লুকোজগুলাই পরে পরস্পরের সাথে বিক্রিয়া করে স্টার্চ আকারে উদ্ভিদের কোষে সঞ্চিত থাকবে। তাহলে আশা করি তোমরা বোধহয় C3 চক্র, সরি C3 চক্র তো বটেই, তোমরা বোধহয় কেলভিন চক্রটা বুঝে গেছো। তার মানে এই যে কাহিনী বললাম, এই ঘটনাটা অনুসরণ করে বা এই পদ্ধতিতে আম গাছ, জাম গাছ, এই জাতীয় উদ্ভিদেরা কি করে, তারা কার্বন ডাইঅক্সাইডকে আত্তীকরণের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে থাকে। এই চক্রটাকে আমরা বলছি কেলভিন চক্র। এবার কেলভিন চক্রে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় খেয়াল করো, সেটা হলো রাইবুলোজ 1,5-বিসফসফেট যখন কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে তখন কিন্তু 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়, কিন্তু সেটা থাকে না, ভেঙে যায়। তারপরে স্থায়ীভাবে থাকবে এমন যে পদার্থটা তৈরি হয় সেটা হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এই পদার্থটা কিন্তু এই চক্রের প্রথম স্থায়ী যৌগ। খেয়াল করো, তাহলে এই কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বন বিশিষ্ট। সেই কারণে আমরা এই চক্রটাকে আবার C3 চক্র কিন্তু বলে থাকি। তাহলে আমি একটু আগে কিন্তু C3 চক্র বলে অভিহিত করছিলাম। কি কারণে? এই কারণে যে কেলভিন চক্রে প্রথম যে স্থায়ী যৌগ, খেয়াল করে এই যে এখানে কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি একটা 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি হয়েছে, বাট এই কিটো অ্যাসিডটা কিন্তু স্থায়ীভাবে থাকে না। এইটা দ্রুত ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু স্ট্রোমাতে স্থায়ীভাবে থাকে। খেয়াল করো, সেই কারণে আমরা এই চক্রটাকে কি বলে থাকি, C3 চক্র বলে থাকি। তাহলে যাহা কেলভিন চক্র তাহাই কি C3 চক্র, অর্থাৎ আবিষ্কারকের নাম অনুযায়ী নাম হয়েছে কেলভিন চক্র। আর প্রথম যে স্থায়ী যৌগটা উৎপাদন করে সেই স্থায়ী যৌগের প্রকৃতির উপর, তার কার্বন সংখ্যার উপর ভিত্তি করে চক্রটার নাম হয়েছে C3 চক্র। ওকে, তাহলে আমরা C3 চক্র কি সেইটা আমরা বুঝে গেলাম। এখন দেখো, যে সকল উদ্ভিদ এই চক্রের মাধ্যমে, এই যে চক্র আমরা আলোচনা করলাম কেলভিন সাহেবের আবিষ্কার করা, এই চক্রের মাধ্যমে যে সকল উদ্ভিদ তাদের খাদ্য অর্থাৎ গ্লুকোজ তৈরি করে, সেই সকল উদ্ভিদদেরকে আমরা বলে থাকি C3 উদ্ভিদ। ওকে, তাহলে C3 চক্র কি, কেলভিন চক্র কি, কেলভিন চক্র কিভাবে সম্পন্ন হয় সেটা আমরা জানলাম, এবং C3 উদ্ভিদ কাকে বলে সেটাও বোধহয় আমরা বুঝে গেলাম। এবার আমরা আর একটা ছবি আমরা দেখব, যেটা C4 চক্রের। তবে C4 চক্রকে বোঝার জন্য আবার আমাদেরকে প্রথমে একটু এই C4 বা হ্যাসলাক চক্র বোঝার জন্য আমাদেরকে একটা উদ্ভিদের একটু পাতার অন্তঃগঠনটা একটু বুঝে আসতে হবে। তাহলে আমরা এখানে যদি এই ছবিটা দেখাই, স্ক্রিনে আমরা এখন একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে C3 এবং C4 চক্রের মাধ্যমে যারা খাদ্য উৎপাদন করে, গ্লুকোজ তৈরি করে, তাদের সেই জাতীয় উদ্ভিদের পাতার অন্তঃগঠনের চিত্র। খেয়াল করো, আমরা যদি এখানে দেখি, খেয়াল করো এইটা যেটা, এটা হলো C3 চক্রের মাধ্যমে অর্থাৎ কেলভিন সাইকেলের মাধ্যমে খাদ্য উৎপাদনকারী বা গ্লুকোজ তৈরিকারী উদ্ভিদের পাতা।
আর এই পাশে যেটা আছে এইটা হলো, এই যেটা যদি দেখি এইটা, তাহলে এইটা হলো হ্যাসলাক চক্রের মাধ্যমে খাদ্য তৈরি করে এমন উদ্ভিদের একটা পাতার অন্তর্গঠন। তাহলে পাতার ঊর্ধ্বত্বক নিম্নত্বক বাদ দাও, বাদ দিলে মাঝে এই যে দেখো এখানে ভাস্কুলার বান্ডেল বাদ দাও, ভাস্কুলার বান্ডেলের বাইরে অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের বাইরে যে আবরণ সেই আবরণটা বাদ দাও। খেয়াল করো, জাইলেম ফ্লোয়েমের বাইরে যে আবরণ থাকে সেই আবরণটাকে আমরা বলে থাকি হলো বান্ডল সিথ। খেয়াল করো, জাইলেম ফ্লোয়েমের বাইরে যে আবরণ থাকে সেটারে বলি বান্ডল সিথ। তাহলে এইটুকু হলো এর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম আছে। তাহলে এই জাইলেম ফ্লোয়েমের বাইরে যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি এই আবরণটারে বলা হবে বান্ডল সিথ। খেয়াল করো, তাহলে এই জাইলেম ফ্লোয়েম বান্ডল সিথ ঊর্ধ্বত্বক নিম্নত্বকের টিস্যু বাদ দাও, কোষগুলা সব বাদ দাও, দিলে বাকি যে টিস্যু থাকে বা কোষগুলা থাকে, যেমন এই যে এখানে দেখো এটা প্যালিসেড প্যারেনকাইমা, এই জায়গায় কি স্পঞ্জি প্যারেনকাইমা, তাহলে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমাকে একত্রে আমরা বলে থাকি মেসোফিল টিস্যু। কি বলি? মেসোফিল টিস্যু। তাহলে আমরা এখন এই ভাস্কুলার বান্ডেল কি বান্ডল সিথ কি সেটা আমরা বুঝছি, সাথে সাথে বোধহয় আমরা এখন কি বুঝছি, মেসোফিল টিস্যু কাকে বলে সেটা বুঝছি, প্যালিসেড প্যারেনকাইমা টিস্যু কি, স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু কি সেটা বুঝছি। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো এই উদ্ভিদটার ভাস্কুলার মানে বান্ডল সিথের বাইরে মেসোফিল টিস্যুর কোনো লেয়ার নাই, কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো লেয়ার নাই। কিন্তু আমরা যদি এখন এইটারে যদি আমরা এখন দেখতে চাই, খেয়াল করো, এই যে আমরা যদি এখন এই যে এখানে কি দেখলাম, এই জায়গাটাতে আমরা হ্যাসলাক চক্র চলে যে উদ্ভিদ, সেই উদ্ভিদ যদি দেখি তাহলে এইটুকুতে দেখো কি আছে, ভাস্কুলার বান্ডেল আছে, জাইলেম আছে, ফ্লোয়েম আছে, আর এই যে এতটুকু হলো বান্ডল সিথ, এই যেটা হলো বান্ডল সিথ, বান্ডল সিথের লেয়ার। আর এই বান্ডল সিথের লেয়ারের বাইরে দেখো এইভাবে চক্রাকারে এক্সট্রা একটা মেসোফিল টিস্যুর এক্সট্রা একটা লেয়ার হয়েছে, মেসোফিল টিস্যুর লেয়ার রয়েছে, যেটা তুমি C3 উদ্ভিদের ক্ষেত্রে দেখবা না, অর্থাৎ কেলভিন চক্র চলে যেটাতে সেটাতে তুমি দেখছো না। ওকে, তাহলে এইটা হলো C4 উদ্ভিদের অন্যতম একটা বৈশিষ্ট্য। কেন? কারণ এই যে C4 চক্র বা হ্যাসলাক চক্র চলার জন্য এই গঠনটা জরুরি। কি কারণে? কারণ আমরা যদি দেখি তাহলে এই যে C3 উদ্ভিদ যেটা আমি দেখালাম তাদের কোষে যে ক্লোরোপ্লাস্টগুলো থাকে, প্রতিটা ক্লোরোপ্লাস্টের মধ্যে ইন্ডিভিজুয়ালি কিন্তু C3 চক্র চলতে পারে, আর কোনো ক্লোরোপ্লাস্টের দরকার হয় না। পুরা ঘটনা যে রাসায়নিক বিক্রিয়াগুলো আমি তোমাদেরকে দেখাইলাম, প্রতিটা ক্লোরোপ্লাস্টে এই যে ডটগুলো দেখতে পাচ্ছি এরা সব ক্লোরোপ্লাস্ট, প্রতিটা ক্লোরোপ্লাস্টে ইন্ডিভিজুয়ালি সেই চক্র চলে এবং গ্লুকোজ তৈরি হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি এখন C4 উদ্ভিদে দেখি, খেয়াল করে এই যে C4 উদ্ভিদ বা হ্যাসলাক চক্র চলে যে সকল উদ্ভিদ, সেখানে যদি দেখি তাহলে এই উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, এই চক্রটা হ্যাসলাক চক্র চলার জন্য যে চক্রটা তার কিছু ঘটনা, খেয়াল করো, কিছু ঘটনা হলো এই মেসোফিল টিস্যুর কোষের ক্লোরোপ্লাস্টে ঘটে, আর কিছু ঘটনা হলো এই বান্ডল সিথ কোষের ক্লোরোপ্লাস্টে ঘটে। অর্থাৎ দুই ঘরের মধ্যে, দুই ঘর মিলে কি একটা চক্র সম্পন্ন হয়, দুই ধরনের ক্লোরোপ্লাস্ট মিলে কি একটা চক্র সম্পন্ন হয়। ওকে, কিন্তু আমরা C3 চক্র যদি চলতে দেখি, প্রতিটা মনে করো এই মেসোফিল টিস্যুর যে ক্লোরোপ্লাস্ট, এই মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে ইন্ডিভিজুয়ালি কিন্তু ওই C3 কেলভিন চক্র যেটা সেটা কিন্তু চলতে পারে, আর কোনো ক্লোরোপ্লাস্টের সহায়তা লাগে না, একটা ক্লোরোপ্লাস্ট হইলেই কি সেখানে চলবে। কিন্তু এই হ্যাসলাক চক্র চলতে গেলে এই এই যে এখানে যেটা আমরা দেখছি হলো মেসোফিল টিস্যুর যে কোষ, এই কোষের মধ্যে কিছু কাহিনী ঘটবে, আবার বান্ডল সিথ কোষের মধ্যে কিছু কাহিনী ঘটবে। দুই কোষ মিলে, খেয়াল করো, দুই কোষের দুইটা ভিন্ন ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হবে, এই ধাপগুলা সম্পন্ন হবে। তার মানে পুরা চক্রটা সম্পন্ন করতে গেলে অবশ্যই দুই ধরনের কোষ এবং দুই ধরনের কোষের দুই ধরনের ক্লোরোপ্লাস্টের প্রয়োজন হবে। তবে এখানে একটু উল্লেখ্য যে C3 চক্র শুধুমাত্র ওই যে C3 উদ্ভিদেই যে চলে তা না, এই হ্যাসলাক চক্র চলে যে উদ্ভিদে সেই চক্রেও কিন্তু কি C3 চক্র কিন্তু চলে। ঠিক আছে, তার মানে আমি যদি এই উদ্ভিদটাকে C4 উদ্ভিদ বলি, তাহলে C4 উদ্ভিদে কি হয়, C4 উদ্ভিদে কিন্তু C3 এবং C4 দুই ধরনের চক্রই কিন্তু চলে। এখন প্রশ্ন জাগবে যে স্যার বারবার
হ্যাসলাক চক্রকে আপনি C4 চক্র কেন বলছেন? ঠিক কেলভিন চক্রকে যে কারণে আমি C3 চক্র বলছিলাম, ঠিক একই কারণে আমি এই হ্যাসলাক চক্রকে আমি C4 চক্র বলছি। অর্থাৎ হ্যাসলাক চক্রের যদি তুমি দেখো, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পর, যিনি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে তো করলো, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার পর প্রথম যে স্থায়ী যৌগটা তৈরি হয়, সেই স্থায়ী যৌগটা 4 কার্বন বিশিষ্ট একটা পদার্থ হয়। সেই কারণে আমরা কিন্তু এই হ্যাসলাক চক্রকে আবার আমরা C4 চক্র বলি। আর C4 চক্র যে উদ্ভিদে চলে, সেই উদ্ভিদকে আমরা কি C4 উদ্ভিদ বলবো, এটাই স্বাভাবিক। ওকে, তাহলে আমরা C3 উদ্ভিদ কি C4 উদ্ভিদ কি সেটা বুঝলাম। এখন আর কথা না বাড়িয়ে আমরা এখন যেটা করব সেটা হলো এই C4 যে চক্রটা, অর্থাৎ হ্যাসলাক যে চক্রটা, সেই চক্রটা আমরা এখন দেখব যে সেখানে অ্যাকচুয়ালি কি ঘটে সেটা আমরা দেখব। ওকে, খেয়াল করো, আমি আগেই বলছিলাম C4 চক্র বুঝতে গেলে তোমাদের আগে পাতার গঠন বুঝতে হবে, কারণ যে বললাম মেসোফিল টিস্যুর কোষে কিছু ঘটনা ঘটে আর বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে কিছু ঘটনা ঘটে। তাহলে এখানে দেখো, আমরা যদি এখন এই ছবিটাকে যদি আমরা এখন জুম করি, এই যে দেখো এই ছবিটাকে আমরা জুম করলাম, জুম করে যদি দেখি, আমরা একটু জুম আউট করি, হ্যাঁ খেয়াল করো, এই যে দেখো এখানে যদি আমরা দেখি, তাহলে এই ঘটনাটুকু ঘটছে কোথায়? বান্ডল শীত কোষে। আর এই ঘটনাটুকু ঘটছে কোথায়? মেসোফিল টিস্যুর কোষে। ওকে, তার মানে মেসোফিল টিস্যুর কোষে কিছু কাহিনী ঘটবে, ঘটে কিছু একটা উপাদান তৈরি হবে, সেই উপাদান আবার চলে যাবে হলো বান্ডল শীত কোষে, সেখানে আবার কিছু ঘটনার প্রেক্ষিতে আবার নতুন উপাদান তৈরি হবে, সেই উপাদান আবার চলে আসবে হলো কিসে? মেসোফিল টিস্যুর কোষে। এইভাবে ঘটনা চলতে থাকবে। তাহলে এখানে যদি আমি দেখি, এখানে আমাদের একেবারে সরলিত একটা চিত্র, আমি যদি মেসোফিল টিস্যুর থেকে শুরু করি, তাহলে প্রথমেই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডকে দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখো, এটা হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে সে কি করে? কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে। এই যে দেখো, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে। সে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে, করার পরে সে কিসে পরিণত হবে? সে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে। এই যে দেখো, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা C4 উদ্ভিদের ক্ষেত্রে বা হ্যাসলাক চক্রের ক্ষেত্রে দেখলাম যে কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আর প্রথম যে স্থায়ী যৌগটা, সেই স্থায়ী যৌগটা হলো কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা যেহেতু 4 কার্বনে নির্মিত, তাই আমরা এই চক্রটাকে আমরা C4 চক্র বলে থাকি। অর্থাৎ হ্যাসলাকের আবিষ্কার করা এই চক্রটাকে আমরা C4 চক্র বলে থাকি। ওকে, এবার দেখো, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার ম্যালিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এই দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এখন ম্যালিক অ্যাসিডে পরিণত হয়েছে। এই ম্যালিক অ্যাসিডে পরিণত হওয়ার পর এরা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট থেকে বের হয়ে আসবে, এসে বান্ডল শীত কোষে ঢুকবে, ঢুকে বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে ঢুকে পড়বে। এই দেখো, বান্ডল শীত কোষের ক্লোরোপ্লাস্টে ঢুকে পড়ছে কে? এই ম্যালিক অ্যাসিডটা। মজার বিষয় হলো, এই ম্যালিক অ্যাসিডটা থেকে এখন কার্বন ডাইঅক্সাইড বের হবে, নির্গত হবে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হবে ম্যালিক অ্যাসিড থেকে। সেই কার্বন ডাইঅক্সাইড তখন ঢুকে পড়বে কোথায়? এই যে দেখো, এই কার্বন ডাইঅক্সাইড ঢুকে পড়বে হলো বান্ডল শীত কোষে, যে C3 চক্র চলে, অর্থাৎ কেলভিন চক্র কিন্তু ওখানে চলে। নর্মালি আমরা C3 উদ্ভিদের ক্ষেত্রে কি দেখলাম? যে কেলভিন চক্র যখন চলছিল, তখন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সেখানে ঢুকছিল, বাতাস থেকে, তখন কার্বন ডাইঅক্সাইডের উৎস ছিল বাতাস। বাট এই হ্যাসলাক চক্রের ক্ষেত্রে আমরা দেখব যে হ্যাসলাক চক্র থেকে যে কি হয়, এই ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং সেই কার্বন ডাইঅক্সাইড তখন বান্ডল শীতের কোষে যে এই চলে, কেলভিন চক্রটা চলে, সেই কেলভিন চক্রের কার্বন ডাইঅক্সাইডের উৎস হিসাবে ওই কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহৃত হয়। হয়ে দেখো, আবার কি C3 চক্র চলছে, যে দেখো কেলভিন চক্র চলছে, এই চক্র চলে গ্লুকোজটা তৈরি হবে। খেয়াল করো,
তারপরে ম্যালিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড ছেড়ে সে কিসে পরিণত হবে? সে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এই যে দেখো পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়েছে। তাহলে ম্যালিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, সেই কার্বন ডাইঅক্সাইড C3 চক্রে ঢুকলো, অর্থাৎ কেলভিন চক্রে ঢুকলো, ঢুকে গ্লুকোজ তৈরি হলো। আর ম্যালিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড ছেড়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এই পাইরুভিক অ্যাসিড আবার পুনরায় বান্ডলসিড কোষ থেকে মেসোফিল টিস্যুর কোষে ঢুকে পড়বে। মেসোফিল টিস্যুর কোষে সেটা ঢুকার পরে সেইটা আবার রূপান্তরিত হয়ে কি হবে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে এবং এইভাবে বিক্রিয়া কি হবে? চলতে থাকবে। এইভাবে বিক্রিয়া বন্ধ হবে না, বিক্রিয়া চলতে থাকবে। ওকে, তার মানে খেয়াল করো যে হ্যাসলাক চক্রে কি ঘটছে? কেলভিন চক্র তো এখানে আছে, সাথে এক্সট্রা কিছু ঘটনা যুক্ত করে হ্যাসলাক সাহেব বিষয়টাকে ব্যাখ্যা করছে। এই হলো বিষয়। অনেকেই আমরা এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝি না। আমরা মনে করি আসলে হ্যাসলাক চক্র এবং কেলভিন চক্র সাথে আসলে কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি তা কিন্তু না। এখানে যদি আমরা বলি যে এখানে আমরা C3 উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেখানে কি হয়? কার্বন ডাইঅক্সাইড সরাসরি কি হয়? ক্লোরোপ্লাস্টে ঢুকে এবং সরাসরি সেই কার্বন ডাইঅক্সাইড রুবিস্কো এনজাইমের প্রভাবে বা রুবিস্কো এনজাইমের সহায়তায় চক্রের মধ্যে ঢুকে পড়ে এবং চক্রে অংশগ্রহণ করা শুরু করে দেয়। কিন্তু এই C4 উদ্ভিদগুলোর ক্ষেত্রে আমরা দেখি কি যে কার্বন ডাইঅক্সাইড সরাসরি কিন্তু বান্ডলসিড কোষের ক্লোরোপ্লাস্টে যায় না, বা সেখানে কি হয় না? সেখানে বিক্রিয়া সরাসরি হয় না। প্রথমে কার্বন ডাইঅক্সাইড কি হবে? এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যিনি সেই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হলো কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে। গ্রহণ করে সেখান থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হবে, তারপর হবে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থেকে প্রক্রিয়াজাত হয়ে কার্বন ডাইঅক্সাইড বিচ্ছিন্ন হবে, সেই কার্বন ডাইঅক্সাইড C3-তে ঢুকবে, কেলভিন চক্র তৈরি হবে। তার মানে এখানে আমরা যদি দেখি তাহলে C4 উদ্ভিদে কিন্তু কেলভিন চক্র চলছে, বাট সেই কেলভিন চক্রের কাঁচামাল কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডটা আসছে কোথা থেকে? আরও এক্সট্রা কিছু বিক্রিয়ার মাধ্যমে। এই হলো বিষয়। তাহলে আশা করি আমরা আজকে C3 চক্র এবং C4 চক্র ভালো মতো বুঝে গেছি। এবার এই দুই চক্রের মধ্যে তোমরা পার্থক্য আশা করি করে ফেলতে পারবা। তোমাদের হোমওয়ার্ক থাকলো C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য খুঁজে খুঁজে বের করা। প্রয়োজনে আমি নিজে এটাকে আবার পরবর্তীতে ব্যাখ্যা করে দেব। তাহলে আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটা ভালো মতো বুঝছো। C3 এবং C4 চক্র, C3 C4 উদ্ভিদ, কেলভিন চক্র, হ্যাসলাক চক্র, এই বিষয়গুলো বোধহয় আমরা ক্লিয়ার বুঝে গেছি। তাহলে ভালো থেকো সবাই, দোয়া করো আমার জন্য যেন সরাসরি তোমাদের সাথে দ্রুত দেখা।